জেনেভা সম্মেলনে রোহিঙ্গাদের জন্য তহবিলে মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। ৪৩ কোটির বিপরীতে পাওয়া গেছে ৩৪ কোটি ডলারের প্রতিশ্রুতি, জাতিসংঘের সন্তুষ্টি। প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ভারত। ঢাকা ছাড়ার আগে সুষমা স্বরাজ আলোচনা করে অমীমাংসিত বিষয় সমাধানের আশা। मैं जानती हूं अभी भी कुछ विवाद अनसुलझे हैं, लेकिन मैं आपको आश्वस्त करती हूं कि हम दोनों देश बहुत ईमानदारी के साथ उन विवादों को सुलझाने का प्रयत्न कर रहे हैं। বিএনপিকে সহায়ক সরকারের আশ্বাস দেননি সুষমা, বললেন ওবায়দুল কাদের। ভিক্ষা নয়, আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফেরানো হবে, মন্তব্য ফখরুলের। পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্রে হিলারি ইউনুস, মন্তব্য সজীব ওয়াজেদ জয়ের। নিজেই পথ চলতে পারে বাংলাদেশ, বিদেশের সার্টিফিকেট লাগে না। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24-এ। শুনছিলেন শ্রীলঙ্কটি শিরোনাম। আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং আমি তাসকিন জাহান। বিজলি কেবল সঠিক মানে কেবল, ব্যবহার করুন যুগের পর্যন্ত বিজলি কেবলস। এবার বিস্তারিত। রোহিঙ্গাদের জন্য তহবিল জোগাড়ে সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হয়েছে প্লেজিং সম্মেলন, তবে মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। ৪৩ কোটির বিপরীতে পাওয়া গেছে ৩৪ কোটি ডলারের প্রতিশ্রুতি। এই অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ৩৫ দেশ ও দাতা সংস্থা। সম্মেলনে অংশ নিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সাথে রোহিঙ্গাদের বাংলাদেশি বলে অপপ্রচার বন্ধেরও দাবি জানিয়েছে ঢাকা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আগামী ৬ মাসের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহে সুইজারল্যান্ডের জেনেভায় এই প্লেজিং সম্মেলন। জাতিসংঘের ৩ সহযোগী সংস্থা IOM, OCHA, UNHCR ছাড়াও যৌথ আয়োজক তালিকায় আছে EU ও কুয়েত। গেল ২ মাস ধরে রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্লেজিং কনফারেন্সে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেছে UNHCR। Join you in thanking Bangladesh. মিয়ানমারের রাষ্ট্রীয় নিপীড়নের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এজন্য তিনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। নিপীড়িত মানুষের জন্য সীমান্ত খুলে দিয়ে পুরো বিশ্বের সামনে অনন্য নজির স্থাপন করেছেন তিনি। Affected by very serious. জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান জানান, সমস্যা যেহেতু মিয়ানমারের, তাই সমাধান করতে হবে তাদেরকেই। রোহিঙ্গাদের নিয়ে অপপ্রচার বন্ধে নেপিদোর প্রতি আহ্বান জানান তিনি। রাখাইনের গণহত্যা 1994 সালের রুয়ান্ডা গণহত্যাকেও হার মানিয়েছে। বিশ্ববাসীর আহ্বানের পরেও সহিংসতা থামেনি মিয়ানমারে। প্রতিদিনই হাজার হাজার মানুষ বাংলাদেশে ঢুকছে। রোহিঙ্গারা অবৈধ বাংলাদেশি বলে মিয়ানমারে যে অপপ্রচার চালাচ্ছে তা বন্ধ করতে হবে। সব রোহিঙ্গাকে নিরাপত্তা ও সম্মানের সাথে ফেরত নিতে হবে নেপিদোকে। জেনেভা সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ৩ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দেয় ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাজ্য ১ কোটি ২০ লাখ পাউন্ড, কুয়েত ১.৫ কোটি এবং অস্ট্রেলিয়া ১ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। পরে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ জানায়, রোহিঙ্গাদের জন্য জরুরি তহবিলে প্রায় ৩৪ কোটি ডলার অর্থ সহায়তা দেবে ৩৫ দেশ ও সংস্থা। We now have pledges of $340 million, so we're very encouraged by that. In addition, several donors have committed more than $50 million in-kind assistance. প্রস্তাবিত তহবিলের জন্য বর্তমানে দাতা সংস্থাগুলোর হাতে এই মুহূর্তে রয়েছে ১ কোটি ৬০ লাখ ডলার। শাকিল মাহমুদ, চ্যানেল 24। কেবল মানবিক কারণেই নয়, ন্যায় বিচারের স্বার্থে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ। কক্সবাজারের উখিয়ায় কুতুব আলম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন জর্ডানের রানী। বলেন, ৯৫% রোহিঙ্গাই মৌলিক চাহিদার সংকটে রয়েছে। মিয়ানমারে যে পরিকল্পিত হত্যাকাণ্ড চলছে তা নজিরবিহীন। বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জর্ডানের রানী। রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা করতে মিয়ানমার গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ সময় সন্ধে ৬টার দিকে নেপিদো বিমানবন্দরে পৌঁছায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি।
সেখানে তাকে অভ্যর্থনা জানান মিয়ানমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার মেজর জেনারেল অং সোয়ে। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন। 12 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সফরে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত পথে অনুপ্রবেশ, মানব পাচার এবং মাদক পাচার রোধে সীমান্তে লিয়াজু অফিস স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারক সই হবারও কথা রয়েছে। ভিন্ন প্রসঙ্গ, ভোলার শাহবাজপুরে 700 বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পেয়েছে দেশীয় গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভাকে বিষয়টি অবহিত করা হয়। এছাড়া জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এসব তথ্য জানান। সভায় খাদ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদের মিয়ানমার সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গত অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনও জমা দেওয়া হয় মন্ত্রিসভায়। পরে নতুন গ্যাস ক্ষেত্র নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জানান, এই গ্যাস ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদনে। আমরা 90% বলতে পারি আমরা এখানে গ্যাস পাব। এখন গ্যাসের পরিমাণ কি হবে, মিনিমাম 700 থেকে তার উপরে বলা যেতে পারে। আর এখন অবস্থা ভালো, 28 তারিখের মধ্যে আমরা পুরোপুরি 100% কনফার্ম হতে পারব এই মাসে। প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ভারত, এই মন্তব্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের। দুপুরে বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, দু দেশের মধ্যে সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। অমীমাংসিত বাকি বিষয়গুলো দ্রুতই সমাধান হবে। পরে ভারতের অর্থায়নে 15টি প্রকল্পের উদ্বোধন করা হয়। সফরের দ্বিতীয় দিনে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন সুষমা স্বরাজ। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় ভারতের অর্থায়নে 15টি প্রকল্পেরও উদ্বোধন করেন সুষমা। প্রায় 72 কোটি টাকা ব্যয় এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি সরবরাহ সহ বিভিন্ন খাতের প্রকল্প রয়েছে। পরে সুষমা বলেন, ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী সবার আগে গুরুত্ব পায়, কিন্তু এই প্রতিবেশীদের মধ্যে ভারত বাংলাদেশকে সবার আগে রাখে বলে জানান সুষমা স্বরাজ। मित्रों, हमारी फॉरेन पॉलिसी, हमारी विदेश नीति का प्रमुख सिद्धांत है नेबरहुड फर्स्ट, पड़ोसी पहले। लेकिन निसंकोच भाव से आज इस मंच से मैं कह सकती हूँ कि पड़ोसी पहले में बांग्लादेश सबसे पहले। তিনি বলেন, বাংলাদেশ ভারত একসাথে স্থল সীমানা চুক্তি সহ সমুদ্র সীমা বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করেছে। বাকি যে অমীমাংসিত বিষয় রয়েছে সেগুলো নিয়েও দুই দেশ সততার সাথে কাজ করছে এবং দ্রুতই এসবেরও সমাধান হবে। कि हम दोनों देशों ने वर्षों से लंबित अपने विवाद सुलझा लिए, वो लैंड बाउंड्री का विवाद हो, मैरीटाइम बाउंड्री का विवाद हो, मिल बैठकर सुलझा लिए। अभी भी कुछ विवाद अनसुलझे हैं, लेकिन मैं आपको आश्वस्त करती हूं कि हम दोनों देश बहुत ईमानदारी के साथ उन विवादों को सुलझाने का प्रयत्न कर रहे हैं और दिन रात आगे बढ़ रहे हैं। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন সুষমা স্বরাজ। ঝানু এই রাজনীতিবিদ দুপুরে বিশেষ বিমানে ঢাকা ছাড়েন। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, বিএনপিকে এমন আশ্বাস দেননি সুষমা স্বরাজ। তাই দলটির এত খুশি হবার কোনো কারণ নেই। বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে এই কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, সুষমা যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন তা আওয়ামী লীগ অনেক আগে থেকেই বলে আসছে। সুষমা স্বরাজ কিন্তু সহায়ক সরকারের অধীনে ইলেকশন হবে এমন কোনো প্রতিশ্রুতি আপনাদের দেননি। যতটুকু শুনেছি প্রশ্ন করার পর তিনি যেটা বলেছেন, আমাদের দেশে এবং অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন তো এভাবেই হয়, মানে যারা ক্ষমতাসীন সরকার তারাই সহায়ক সরকারের দায়িত্ব পালন করে। কেউ বাংলাদেশে এসে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে যাক তা বিশ্বাস করে না বিএনপি।
তাই ভিক্ষা করে নয়, লড়াই করে অধিকার আদায়ের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। করে যারা আন্তর্জাতিক বিশ্বে গণতন্ত্রের কথা বলছে তারা মিথ্যা কথা বলছে, তারা আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করছে। আর সেই কারণে আমরা বিভিন্ন নেতাদের সঙ্গে দেখা করি, বাইরে থেকে কেউ আসলে তার সঙ্গে দেখা করি, এই কথাটাই আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে গণতন্ত্র নেই। আমরা এই কথা বিশ্বাস করি না যে কেউ এসে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে যাবে। জরুরি বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া। দলের নেতারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ, বিচার বিভাগের বর্তমান অবস্থা সহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়া বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতে দলের করণীয় নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত কাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানাবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর দলের শীর্ষ নেতাদের সাথে প্রথম বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি ষড়যন্ত্রে জড়িত ছিলেন হিলারি ইউনুস। আজকে বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, নিজেদের অর্থে পদ্মা সেতুর কাজ শুরু করে দেখিয়ে দিয়েছে নিজেই পথ চলতে পারে বাংলাদেশ, লাগে না বিদেশি সার্টিফিকেট। রাজনীতিতে সত্য মিথ্যা, পদ্মা সেতুর অভিজ্ঞতা শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে সুচিন্তা ফাউন্ডেশন, যাতে অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিশিষ্টজনরা। বক্তারা বলেন, যোগ্য নেতৃত্ব না থাকলে দেশের উন্নয়ন কখনোই সম্ভব। ছিল নড়েনি এখানেই। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের পেছনে ডক্টর মোহাম্মদ হিলারি ক্লিন্টনকে ফোন করেছিল বাংলাদেশ। যারা মানুষের ভোটে ক্ষমতায় আসতে পারে না তারাই ষড়যন্ত্র করে বলেও মন্তব্য করেন। বাংলাদেশ নিজেই এখন পথ চলতে পারে, কোনো দেশের সার্টিফিকেট লাগে না, বিদেশিদের সার্টিফিকেট ছাড়া আমরা চলতে পারি। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। মিনিকেট চাল নিয়ে বিতর্ক অনেক দিনের। অনেকেরই প্রশ্ন হলো, এই নামে আদৌ কোনো ধান আছে কিনা, নাকি মোটা চালকেই মেশিনে ছোট করে নাম দেয়া হয় মিনিকেট। বিষয়টি তদন্তে সম্প্রতি সরকারের বিশেষজ্ঞ টিম কুষ্টিয়ায় চালের মোকাম পরিদর্শন করেছেন এবং প্রাথমিকভাবে তারা স্বল্প পরিসরে মিনিকেট ধান আবাদের তথ্য জানলেও বিপুল পরিমাণ চালের উৎসের কোনো সন্ধান মেলেনি। কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাসের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন এসআই সুমন। দেখতে সুন্দর, চিকন, ঝকঝকে, মূলত এই কারণেই বাঙালি মধ্যবিত্তের পছন্দের শীর্ষে মিনিকেট চাল। প্রশ্ন হলো, মিনিকেট নামে ধানের কোনো জাত আদৌ রয়েছে কিনা। কৃষি গবেষকদের মতে মিনিকেট চালের অস্তিত্ব নেই। একসময় ভারতের সীমান্ত এলাকায় অল্প কিছু জাতের আবাদ হতো, যা মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সীমান্ত এলাকার কিছু চাষি আবাদ করতেন। বাজারে যে চাল মিনিকেট নামে বিক্রি হচ্ছে সেই জাতের ধানের কোনো অস্তিত্ব নেই। ইন্ডিয়াতে ওই ধরনের কোনো জাত নেই। মিনিকেট
যে চাল পাওয়া যাচ্ছে এটি হয়তো মিনিকেট বলে চালিয়ে দিতেছে চিকন চালগুলো, চিকন ধান যেগুলো আসতেছে সেগুলো হালারের ভিতরে চলে যাচ্ছে, সবগুলো জাত মিনিকেটের চাল হিসেবে বাজারে আমরা পাচ্ছি। তো যে পরিমাণে বাজারে মিনিকেট চাল পাওয়া যায় সে পরিমাণে কিন্তু মিনিকেটের এই জাতটি চাষ কিন্তু হচ্ছে না। যদিও চালকল মালিকদের দাবি 90 দশকের পর ভারত থেকে মিনিকেট জাতের ধান আমদানি করা হয়। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বিপুল পরিমাণের আবাদ হচ্ছে। যশোর, সামন্তা, ভৈরব, জীবননগর, কালীগঞ্জ এবং এই বেনাপুলের কিছু অঞ্চল দিয়ে এই ধানটা কিন্তু প্রচুর চাষ হয়। ধান গাছ থেকে যে কিভাবে কি ধরনের ধান হয় সেটা কিন্তু অনেকে জানে না। মিনিকেট নিয়ে এই বিতর্ক যখন তুঙ্গে তখন তদন্তে নামে সরকারের একটি বিশেষজ্ঞ দল। 19 অক্টোবর 9 সদস্যের ওই টিম যায় কুষ্টিয়ায়। মিনিকেট ধানের অস্তিত্ব রয়েছে কিনা তা পরীক্ষার জন্য ব্রি 28 জাতের চাল সংগ্রহ করেন তারা। একই সাথে চালের পুষ্টিগুণও পরীক্ষা করেন। মিনি কিট হিসাবে একটা জাতের ধান কৃষকদের সরবরাহ করা হতো ভারতে, যে কিটের মধ্যে এই বীজটা থাকতো, সাথে প্রয়োজনীয় সার থাকতো। ধানের নমুনা নিয়েছি 3টাই, ব্রি 28 যেটাকে মিনিকেট বলে রাইস মিলরা করছে সেটাও নিয়েছি। হ্যাঁ, সেটা দেখে আমরা আমাদের সাথে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী আছেন, প্রাথমিকভাবে উনি 3টি নমুনা দেখে বলেছেন যেটাকে মিনিকেট বলা হচ্ছে সেটা BR28 বা BR28 নয়। চালটা যখন ছাঁটাই করা হয়, পলিশিং করা হয়, করার পরে তার পুষ্টিগুণ কি পরিমাণে কমে বা আদৌ কমে কিনা সেটা তো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা রিপোর্ট তৈরি করতে পারবো। এই বিতর্কের মাঝেই কুষ্টিয়ার চাল ব্যবসায়ীদের দাবি এবার জেলায় 800-র বেশি হেক্টর জমিতে মিনিকেট ধানের আবাদ হয়েছে, যেখানে খাজানগরে উৎপাদন হয়েছে 2000 মেট্রিক টন চাল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে ধান সংকটে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে আশুগঞ্জের চালকলগুলো। গত 2 মাসে ব্রাহ্মণবাড়িয়ার একই উপজেলায় বন্ধ হয়েছে প্রায় 150 চালকল। এতে বেকার হয়ে পড়েছেন প্রায় 5000 শ্রমিক। চালকল মালিকরা বলছেন ক্ষতি কাটাতে কর্তৃপক্ষের নজরদারি ও ব্যাংক ঋণ সহায়তা প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ চালের মোকাম ব্যস্ত থাকে সারা বছরই। কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলা থেকে কৃষকরা ধান নিয়ে আসেন এই মোকামে। বছরের এই সময়টাতে ব্যস্ততা থাকে তুঙ্গে। প্রতিদিন বেচাকেনা হয় 40 থেকে 50 হাজার মন ধান, কিন্তু এখন সেখানে হচ্ছে 8 থেকে 10 হাজার মন। কেননা 300 মিলের 150ই এখন বন্ধ ধানের অভাবে। প্রায় 50%-এর মতো ওরা বন্ধ হতে পারে, এগুলো সামনে বছর যদি চালু হয়। কিন্তু বর্তমানে এখন কিছু কিছু মেল আছে সেগুলো চলতেছে, শুধু চলতেছে এই কারণে যে যদি বন্ধ রাখে অনেক টাকা লস হয়। মিল বন্ধ থাকায় এরই মধ্যে বেকার হয়ে গেছেন প্রায় 5000 শ্রমিক। কাজ না থাকায় মানবেতর দিন কাটে। মালিক সমিতির দাবি অতিরিক্ত মজুদ রোধ করা গেলে ধানের সংকট হবে। সরকারকে অনুরোধ করব ব্যাংকিং সেক্টরের সাথে আমরা যারা সম্পৃক্ত এই সময়ের জন্য আমাদের ব্যাংকিং খাতে যাতে সহযোগিতা করা হয়। ক্ষতি কাটিয়ে উঠতে 6 মাসের সুদ মওকুফের দাবি জানিয়েছে চালকল মালিক সমিতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছে, এসে থাকছে যশোরের পাগলাদহে জঙ্গি সন্দেহে একটি বাড়িতে পুলিশের অভিযান, একজন আটক, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার।